মিন্টু, তুই আমাকে আটকে রাখতে পারবি না। ভাই যদি এই বিষয়টা জানতে পারে তাহলে তোকে কুত্তার মতো মারবে। আমি এখনো তোকে ভালো করে বলছি। আরে রাখ তোর বড় বড় কথা, অনেক শুনেছি এসব। দেখবো আজকে তোকে বাঁচাই কে, তোকে মেরে ব্রিজের নিচে ফেলে রাখবো। সে সময় চারিদিক থেকে গোলাগুলি হতে লাগলো। দেখতে সিয়াম তার দলবল সহ নিয়ে অ্যাটাক করেছে মিন্টুর উপর, আর গোলাগুলিতে মিন্টু সহ সব লোকজন সেখানে মারা গেল। আর রাফি বলতে লাগলো, ভাই আসলো না, তাতেই তোদের এই অবস্থা হয়ে গেছে। ভাই আসলে তোদের কি অবস্থা হতো সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই বলে রাফি সিয়াম সকল লোকজন নিয়ে চলে আসলো। আর এইভাবেই পার হয়ে গেল কয়েকদিন। একদিন রাফি আমার কাছে এসে বলতে লাগলো, ভাই, ভার্সিটিতে তো আর থাকা যাচ্ছে না। ভার্সিটিতে এখন মদের আড্ডা, জোয়ার আড্ডা বসে গেছে। সবাই দেখেও না দেখার ভান করে চলছে। প্রশাসন এটার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারছে না, কারণ এটাই রয়েছে সাদ্দাম। মনে তো হচ্ছে আমাকে সেই ভার্সিটিতে যাওয়া লাগবে। ভার্সিটির শিক্ষকগুলোকে আগে ঠিক করতে হবে, আর শিক্ষক ঠিক হলেই ছাত্রছাত্রী এমনিতেই সোজা হয়ে যাবে। ভাই, একের পর এক মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে ভার্সিটিতে দিনে দুপুরে। এখন আর ভয়ে কোনো মেয়ে ভার্সিটিতে যেতে চাইছে না। আর যারা যায় তারা অনেক বড় লোক, বাবার মেয়ে। তাদেরকে ওরা কোনো কিছু করতে পারে না। সেটা আমি খুব ভালো করেই জানি বাবা। টাকা পয়সা থাকলে কোনো ছেলে কাছে আসার সাহস পায় না, এটা সকল ছেলে মেয়েদের ক্ষেত্রেই। কিন্তু ভার্সিটিতে তো আর সবাই বাবার টাকায় ফুটানি করতে পারে না। কেউ কেউ আবার অনেক দরিদ্র ফ্যামিলির মেয়েরা এসে এখানে পড়াশোনা করে। তাহলে কি ভাই, আপনি কি কালকে ভার্সিটিতে যাবেন? আর ভাই, ভার্সিটিতে যদি আপনি শিক্ষক হিসেবে প্রবেশ করেন তাহলে আপনারও অনেকটা ভালো লাগবে, কারণ আপনি পড়াশোনা শেষ করেছেন। আপনার ইচ্ছে ছিল শিক্ষকতা করার। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমিও মনে মনে ভাবছিলাম যে আমি শিক্ষক হিসাবে ভার্সিটিতে প্রবেশ করব। ঠিক আছে, তুই এখন যা, আর আমি দেখি কথা বলে কালকে ভার্সিটিতে যাব নতুন রূপে। তারপর রাফি আমার সামনে থেকে চলে গেল। রাফি চলে যাওয়ার পর আমি ফোনটা বের করে একজনকে কল দিলাম। এটা হলো প্রিন্সিপাল। প্রিন্সিপাল আমার কলার ধরার পরেই আমাকে বলতে লাগলো, আজকে মনে হয় সূর্য অন্য দিক দিয়ে উঠছে, কারণ ড্রাগ মাফিয়া সে নিজে আমাকে কল করেছে। তা স্যার, আমাকে কোনো কিছুর প্রয়োজন আপনার? বলুন, কি করতে পারি আপনার জন্য? প্রিন্সিপাল স্যার, আপনি তো সব কিছু দেখেও না দেখার ভান করে চুপ করে থাকেন। বুঝতে পারলাম না তো কোনো কিছু, আমাকে কি আসতে হলো শেষ পর্যন্ত? স্যার, কি বলছেন? আমি আসলে বুঝতে পারছি না। স্যার, আমি কি কোনো ভুল করেছি? আমার তো মনে হয় না আমি কোনো ভুল করেছি। প্লিজ স্যার, একটু বলবেন, আমি চেষ্টা করব সবগুলো শুধরে নেওয়ার। আপনার ভার্সিটির বিরুদ্ধে অনেক কিছু তথ্য আজকে পেলাম। আমি কাউকে ভার্সিটিতে আসব কেমিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষক হিসাবে। আপনি সব কিছু ব্যবস্থা করবেন। জি স্যার, আপনি যেখানে আসবেন সেখানে আমার তখনও কিছু বলার থাকতে পারে না। আপনার ভার্সিটি, আপনি নিজে এটা ডোনেশন দিয়ে ভার্সিটিটা দাঁড় করে রেখেছেন, আর আপনার কথা কি করে ফেলে দিতে পারি? আপনি যখন ইচ্ছা আসবেন। আমি এই কথা বলে কলটা কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর ভাবতে লাগলাম, হয়তো এমন কোনো ছেলেপেলে আছে যারা ভার্সিটির মধ্যে এরকম তাণ্ডব করে বেড়াচ্ছে। এর পেছনে বড় কোনো হাত নেই। হাত থাকলে অবশ্যই আমি জানতে পারতাম। এটা আমার ভার্সিটি। আমার ভার্সিটিতে কেউ এরকম করবে এটা সত্যি মেনে নেওয়া যায় না। সবাই জানে ড্রাগন মাফিয়া কিং আমি। ভার্সিটিতে ডোনেশন দিয়ে থাকি প্রতি মাসে, কিন্তু আজ পর্যন্ত ড্রাগন মাফিয়া কিংকে কেউ দেখতে পারেনি। সবাই শুধু ড্রাগন মাফিয়া কিংয়ের নাম শুনেছে। এসব কিছুই ভাবছিলাম। তারপর আমি গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে পড়ার পর অনেক ভদ্রভাবে ভার্সিটিতে প্রবেশ করতে হবে। এত বড় বড় চুল আর এত বড় বড় থাকলে শিক্ষকের মতো দেখা যাবে না। আমি বড় একটা সেলুনে এসে নিজেকে একটু পরিবর্তন করলাম, আর নিজেকে পরিবর্তন করে এভাবেই সময়টা পার করে দিলাম। পরের দিন সকালবেলা রেডি হয়ে গাড়িতে করে ভার্সিটিতে যাচ্ছি। রাফি আমার ড্রাইভার হিসাবে এসেছে, তাকে আনার অন্য একটা কারণ আছে আমার। আমি ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। সকলে এত দামি গাড়ি দেখে অবাক চোখে তাকালো, কারণ এরকম মার্সিডিজ গাড়ি
তেমন একটা কারো কাছে নেই। এর চেয়েও দামি গাড়ি আমার কাছে। এত দামি দামি গাড়ি আনলে সবাই আমাকে একটু সন্দেহ করবে, যেটা মানানসই সেটাই এনেছি। ভার্সিটিতে আসার পর গাড়িটা রাফি পার্ক করলো। পার্ক করার পর আমি গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পর সকল ছাত্রছাত্রী এসে আমাকে ঘিরে ধরলো। তারপর আমি বললাম, এভাবে ঘিরে ধরার কোনো কিছু নেই, হয়তো প্রিন্সিপাল স্যার তোমাদেরকে বলে দিয়েছে। আমি তোমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের নতুন শিক্ষক। যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো সবাই ক্লাসে যাও, আমি একটু পরে ক্লাসে আসবো। এই কথা বলে আমি সোজা অফিস রুমে চলে আসলাম। আমি অফিস রুমে আসার পর দেখলাম প্রিন্সিপাল ফোনে কথা বলছিল। আমাকে দেখে প্রিন্সিপাল কলটা কেটে দিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর আমি তখন প্রিন্সিপালকে বসতে বললাম। বসার পর আমি নিজেও বসে পড়লাম। বসে আমি প্রিন্সিপালকে বলতে লাগলাম, প্রিন্সিপাল স্যার, আপনি আমাকে এখন নাম ধরে ডাকবেন। আমি চাই না আমার আসল পরিচয়টা এখানে কেউ জানতে পারুক। আমি এই ভার্সিটির সমাধান করতে এসেছি। তাছাড়া আমার কাছে যেন ছেলেমেয়েরা ভালো জিনিসটা শিখতে পারে। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি। আপনার আসল পরিচয়টা কেউ জানতে পারবে না। এখন থেকে আমি আপনাকে নাম ধরেই রাখবো। প্রিন্সিপাল স্যার আমাকে নিয়ে ক্লাসে আসলো। ক্লাসে আসার পর দেখলাম আজকে ক্লাসের মধ্যে অনেক ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। হয়তো আমি এসেছি দেখে এই জন্য সবাই এসেছে। নতুন টিচার আসবে সেটার জন্যই এত ক্লাসে স্টুডেন্ট এসেছে। প্রিন্সিপাল স্যার এসে সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়ে চলে গেল। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর আমি সবাইকে এক এক করে দাঁড়িয়ে পরিচয় দিতে লাগলাম। কয়েকটা বকাটে ছেলে রয়েছে। আমি ওদের কাছে আসার পর বলতে লাগলাম, কী ব্যাপার, তোমাদের চুলের এই অবস্থা কেন? আর পোশাকের এরকম ছেঁড়াফাটা কেন? তোমরা কি গরিব যে তোমরা ছেঁড়া জামা কাপড় পরে আসো? এটা ভার্সিটি, আর ভার্সিটিতে যে যার মতো পোশাক পরে আসতে পারবেন, কিন্তু তাই বলে তোমরা এরকম ছেঁড়াফাটা এসব পরে ভার্সিটিতে আসবে? এরা তোমাদেরকে কে দিয়েছে? আজকে থেকে সব বন্ধ। আর হাতের মধ্যে এগুলো কি? স্যার, আপনি নতুন এসেছেন সেজন্য হয়তো আমাদের ব্যাপারে জানেন না। স্যার, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আপনি আপনার মতো করে ক্লাস করেন। আমি চাই সকলকে নিয়ে আপনার ক্লাসে এসে উপস্থিত হয়েছি, এটাই আপনি ধন্য থাকার কথা। বাহ, খুব সুন্দর কথা বলেছো তো। তুমি শিক্ষকের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটাও কি ভুলে গেছো? ঠিক আছে, আজকে তোমাকে শেখাবো আগে শিক্ষককে কীভাবে সম্মান দিতে হয়, তার সঙ্গে কীভাবে কথা বলতে হয়। আজকে আর কোনো ক্লাস হবে না, আজকে তোমাদেরকে এটাই ক্লাস করাবো। এই বলে আমি ছেলেটাকে ইচ্ছামতো থাপ্পড় দিতে লাগলাম। ছেলেটা বুঝতে পারছি আমার দিকে অনেকটা রেগে গেছে। হয়তো আমার জায়গায় অন্য কোনো শিক্ষক থাকলে ক্লাস থেকে বের হবার পরেই ছেলেগুলো ওই শিক্ষককে ধরে মারধর করত, কিন্তু আমার ক্ষেত্রে তো উল্টো। আমাকে মারতে আসলে ওরা নিজেরাই মরে যাবে। আমি কয়েকজন ছেলেগুলোকে ইচ্ছে মতো থাপ্পড় দিলাম, আর ছেলেগুলোর গাল লাল হয়ে গেল। আর মেয়েরা ক্লাসের মধ্যেই বলাবলি করছিল, দোস্ত তুই দেখছিস এই স্যার কত স্মার্ট আর কিভাবে ছেলেদেরকে মারছে। যেখানে মেহেন্দির মুখের ওপর কথা বলার সাহস এমনকি প্রিন্সিপালেও পায় না, আর সেখানে এই নতুন মিষ্টি টিচার শাহরিয়া উনি ছেলেগুলোকে এমনভাবে মারলো। জানি না ক্লাস শেষ হওয়ার পরে কি অপেক্ষা করছে এই স্যারের জন্য। দেখবি কোনো কিছুই হবে না, কারণ এই স্যার যেহেতু নতুন আর এখনও তার এই অবস্থা ক্লাসের সবার, পরে ছেলেগুলো ভয়ে এখান থেকে চলে যাবে। আমার তো সেই ভালো লাগছে। এইরকম একজন স্মার্ট লোক আমি খুঁজছিলাম এতদিন, যাকে দেখলে বুকের ভিতর ফিলিংস জেগে উঠবে। আজ পর্যন্ত অনেক ছেলেই তো প্রপোজ করেছে, আজ পর্যন্ত অনেক ছেলেই আমার সামনে এসে বলেছে ভালোবাসি। কখনো কারোর জন্য আমার মন বলতে পারিনি, কিন্তু ওনার জন্য আমার মন বলে গেছে। ওনাকে দেখেই তো আমি চোখ ফেরাতে পারছি না। সত্যি বলছি, তুই এই স্যার এত সুন্দর আর এত স্মার্ট যে সব মেয়েরাই আজকে স্যারের দিকে তাকিয়ে ছিল। দেখলি না স্যার গাড়ি থেকে নামার পরে সকলে কেমন ঘিরে ধরেছিল সেলফি ওঠানোর জন্য। স্যার যদি আমার সঙ্গে প্রেম করতো তাহলে কতই না ভালো হতো। আর খবরদার, তুই কিন্তু স্যারের দিকে শিক্ষকের নজরে তাকাবি, ওই রকম নজর দিবি না। তুই এই শাওরিয়ার শুধুই আমার। বললেই হলো, এত সুন্দর একটা কিউট ছেলে আর আমরা তাকাবো না? তোর কথাই হবে নাকি? আমার পছন্দ হয়েছে। আমি আমার নিজেকেই স্যারের সামনে প্রেজেন্ট করব।
যদি স্যার একবার আমার দিকে চোখ ফেরাই তাহলে তো বুঝতেই পারছিস, তখন আমার সেটিংটা হয়ে যাবে। এই যে তোমরা এসব কি আলোচনা করছো ক্লাসের মধ্যে? ক্লাস করার ইচ্ছা না থাকলে এখান থেকে বের হয়ে যেতে পারো। আর ক্লাসের মধ্যে কোনো প্রকার কোনো গল্প করবে না। আমার ক্লাসে গল্প করলে কেউ কিন্তু রেহাই পাবে না। আমি ধমক দেওয়াতে সকলে চুপ করে গেল। আর নূপুর এবং নুসরত আরও ভয়ে সামনের দিকে তাকালো। সবাই সবার নাম বলেছে, তার জন্য আমি সবার নামেই জানতে পেরেছি, পরিচয় জানতে পেরেছি মোটামুটিভাবে। তারপর আমি লেকচার দিতে শুরু করলাম। অনেক দিন পর বই হাতে নিয়েছি, তাই একটু নার্ভাস লাগছে। তাই কোনো সমস্যা হলো না। সকলকেই একটা চ্যাপ্টার ভালোভাবে বুঝিয়ে দিলাম। আর ক্লাস শেষ হওয়ার পর দেখতে পারলাম তাস খেলছে কিছু ছাত্রছাত্রী। আমি তাসগুলোকে সরাসরি হাতে নিয়ে নিলাম। আর তখন সেখানকার ছেলেগুলো আমার দিকে অবাক চোখে তাকায়। একজন বলে উঠল, এই কুত্তার বাচ্চা, তোর তো সাহস কম না? তুই ভার্সিটিতে নতুন শিক্ষক হিসাবে জয়েন করেছিস আর আমাদেরটাতে হাত দিচ্ছিস? টাচ করলে ফেরত দে, না হলে কিন্তু এখান থেকে মেরে পুরো হাসপাতালে পাঠিয়ে দেবো। সকল শিক্ষককে কি তোদের কুত্তার বাচ্চা মনে হয়? তবে আমি যে কুত্তার বাচ্চা না, এটা তোদেরকে প্রমাণ করব। ভার্সিটিতে আজকে থেকে এসব কিছু চলবে না, সকল কিছু বন্ধ করতে হবে। এই বলে ছেলেগুলোকে আমি ইচ্ছে মতো থাপ্পড় দিতে লাগলাম। আমার একটাই হ্যাবিট, এটা হলো আমি খুব ভালো থাপ্পড় দিতে পারি ছেলেদেরকে। ছেলেগুলো আমার হাত থাপ্পড় খেয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আর যদিও তার বন্ধুবান্ধবকে নিয়ে সেখান থেকে চলে গেল, তখন নুসরাত আমার কাছে আসলো, এসে আমাকে বলতে লাগলো, স্যার আসলে একটা কথা বলার ছিল, আপনি মাইন্ড করবেন না। স্যার আপনি যাদেরকে মেরেছেন ওরা অনেক খারাপ ছেলে। ওরা যদি আপনার কোনো ক্ষতি করে, ভার্সিটির আর কোনো শিক্ষক ওদেরকে কিচ্ছু বলে না। অন্যায়ের প্রতিবাদ করার জন্য কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। আর যদি কেউ এগিয়ে নিয়ে আসে তাহলে তো আর এটা ভার্সিটি থাকবে না, ভার্সিটিটা পুরো আড্ডাখানায় পরিণত হবে যদি কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ না করে। এভাবে তো আর চোখ দেওয়া যায় না। তুমি চিন্তা করো না, ক্লাস শেষ হয়েছে, সোজা বাসায় যাও। স্যার কিছু মনে না করলে আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি প্লিজ? স্যার না করবেন না। আপনি চাইলে আমরা কফির সাথে কথা বলতে পারি। সামনে একটা কফি শপ আছে, ওখানকার কফি দারুণ। তুমি কি সব শিক্ষকের সঙ্গে এরকম প্রতিদিন কফি খেতে যাও নাকি? আমাকে দেখে কি তোমার বন্ধু মনে হয় যে তুমি বলবে আর আমি রাজি হয়ে যাব? এরকম বেয়াদবি কোথা থেকে শিখেছো? এই কথা বলতেই নুসরত মাথা নিচু করে নিল। এটা দেখেই সত্যি অনেক বেশি হাসি পাচ্ছে। প্রথম দেখায় আমি ভালো ফেসে ফেলেছি। সত্যিই নুসরত সবার থেকে আলাদা। মেয়েটা একটু চঞ্চল প্রকৃতির, একটু বেশি কথা বলে, আর সেই কারণে হয়তো তার প্রতি আমার আকর্ষণ চলে গেছে। এরকম একটা রানীর মতো মেয়েকে আমি খুঁজছিলাম, যাকে আমার সাম্রাজ্যের রানী করে রেখে দেব সারা জীবন। নুসরাত মাথা নিচু করে চলে গেল আর আমি পিছন থেকে বলে উঠলাম, কালকে থেকে ভার্সিটিতে কোনো অনিয়ম করা চলবে না। আর কালকে থেকে ভার্সিটিতে ভালো পোশাক পরে আসবে, এসব ছেঁড়াফেটা পোশাক পরে আসবে না। এটা হলো সকলের জন্য, তোমার বান্ধবীদেরকেও বলে দেবে। আর তুমি নিজেও কালকে ভালো ভদ্র পোশাক পরে আসবে। একটু দাঁড়ালো আমার কথা শুনে, তারপর আবার চলে গেল। নুসরাত চলে যাওয়ার পর আমি সরাসরি প্রিন্সিপালের রুমে চলে আসলাম। প্রিন্সিপালের রুমে আসার পর প্রিন্সিপাল আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তুমি কিন্তু অনেক বেশি ভুল করে ফেললে। তুমি জানো না ওরা কার লোক? ওরা সাদ্দামের লোক। সাবধান, সাদ্দাম কিন্তু শহরের মধ্যে গ্যাং তৈরি করে ফেলেছে। সাদ্দাম হয়তো এখানে না পেরে শহরের মধ্যে একটা আতঙ্ক লাগিয়ে দিতে পারে। তার জন্য আমার অনেক বেশি টেনশন হচ্ছে। ও আমাকে মেরে ফেলতেও পারে। ও ভাবতে পারে এখন আমি এসব করিয়েছি। প্রিন্সিপাল স্যার, আপনি অনেক ভালো মানুষ, তাই আপনার এসব কিছু চিন্তা করতে হবে না। আপনি শুধুমাত্র ভার্সিটিটা আগের মতো করে পরিচালনা করেন, আর যা করার আমিই করব। ভার্সিটি থেকে এসব কিছু উচ্ছেদ করব। আর এখানকার ভিপি কে আছে এখন বর্তমানে? ডিবি হলো মেহেদি, আর মেহেদিকেই তুমি ক্লাসের মধ্যে মেরেছ। এখন মেহেদি যদি তোমার কোনো ক্ষতি করে, তুমি যদি কোনো কিছু করতে যাও, যদি তোমার আসল পরিচয়টা ওরা জেনে যায়। হ্যাঁ, আপনি সঠিক কথা বলেছেন। আমি যদি কোনো কিছু এখন বাড়তি করতে যাই তাহলে ওরা আমার পরিচয় সম্পর্কে জেনে ফেলবে। তা যা করা দরকার একটু বুঝে শুনে করতে হবে। আপনি সব চিন্তা করবেন না, আমি সব কিছু ম্যানেজ করে নেব।
আর যদি ম্যানেজ না করতে পারি তাহলে আমি ড্রাগন মাফিয়া কিং হলাম কি করে? এসব কোনো ব্যাপার নয়। তবে আপনি তো সাবধানে থাকবেন, কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে জানাবেন। আজকে তো জুয়া বন্ধ হলো, কিন্তু ভার্সিটিতে এখনো ট্রাকে মদের ব্যবসা করে থাকে মেহেদি। আর মেহেদিকে এগুলো চালান কে দেয় সেটা আমি জানি না। প্রতি সপ্তাহে একটা করে ট্রাক এসে মালামাল দিয়ে যায় সবার সামনে। এমনকি অনেক সময় পুলিশ নিজেও গার্ড দিয়ে থাকে, কোনো সমস্যা যেন না হয়। ঠিক আছে, আপনি আমাকে অনেক ভালো তথ্য দিয়েছেন। আর আমি চাইবো আপনি আবারও ভার্সিটিটা আপনার মতো করে পরিচালনা করবেন। আগে যেভাবে পরিচালনা করতেন, আপনার অনেক সুনাম আছে শহরে, আপনি অনেক ভালো একজন টিচার। তাই আমি আপনার কাছে এটাই চাইবো। প্রিন্সিপালের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে আমি সেখান থেকে সোজা থানায় চলে আসলাম। থানায় আসার পর দেখতে পেলাম ওসি সাহেব মোবাইলে কথা বলছিল। কথাগুলো ছিল এমন: আরে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাসায় একটু পরে চলে আসছি। তোমার হাজবেন্ড বাসায় থাকবে না, এই সুযোগটা কি আর এখন মিস করা যায়? ওসি সাহেব, কারো বইয়ের দিকে নজর দেওয়া কিন্তু একদম ভালো নয়। আপনি অন্য বইয়ের দিকে গেলে আপনার বউ যে অন্যদিকে যাবে না সেটার গ্যারেন্টি আপনার কাছে নেই। আচ্ছা বাদ দিন, আমি যে কারণে আপনার কাছে এসেছি। কে তুই? তোরা আমার কেবিনে প্রবেশ করার জন্য অনুমতি কে দিয়েছে? অনুমতি নিয়ে তারপরে আমার কেবিনে প্রবেশ করবে? এভাবে হুট করে প্রবেশ করার কোনো রাইট তোর নেই। কে তুই? আপনি যখন ধরা পড়েই গেছেন, এখন আমার সঙ্গে রাগারাগি করছেন, ঠিক আছে। আমি সন্ধ্যাবেলায় আমার পরিচয় দিচ্ছি। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি কেমিস্ট্রি শিক্ষক শাহরিয়ার রহমান। তো এখানে কি চাই? আর আপনি শিক্ষক হয়ে যদি এরকম ভুল করেন তাহলে তো এটা মেনে নেওয়া যায় না। আগে নক করবেন, তারপরে ভিতরে প্রবেশ করবেন। আর এবার বলুন আপনার কি প্রবলেম? আমার ভার্সিটিতে কিছু ছেলেরা ড্রাগসের ব্যবসা করে, মদের ব্যবসা করে, কয়েকদিন আগে 2টা মেয়েকে ধর্ষণ করে ছাদের টাঙ্কিতে ফেলে রাখা হয়েছিল। এটার ব্যাপারে আপনারা কি করেছেন? ও, এটার ব্যাপারে জানতে এসেছিলেন? ঠিক আছে, বলছি। আমরা তদন্ত করে আর জানতে পেরেছি মেয়েগুলো অনেক খারাপ ছিল। আর মেয়েগুলো নিজে থেকে তার শরীর দিয়ে এইসব করিয়েছে। আর যখন মেহেদি এবং তার বন্ধুরা বুঝতে পারে তখন আমাদেরকে কল দেয়। কল দেওয়ার ডিটেলস আমার কাছে আছে। আর আমরা যেতে যেতে ওই 2টা মেয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করে আর নিজেদেরকে বাঁচাতে ভুল করে গুলি করে দেয়। বাহ ওসি সাহেব, আপনি তো খুব ভালো গল্প বানাতে পারেন। আপনি একটা বই লিখতে পারেন যেখানে আপনার একটা সুন্দর নাম থাকবে। আপনি অনেক ভালো মার্কেট পাবেন। আমি আপনার কাছে এরকম গল্প শুনতে আসি। আমি জানি আসল ঘটনাটা কি। আপনার কাছ থেকে কি এখন আমার আইন দেখা লাগবে? আমি আইনের বই পড়ে তারপরে কিন্তু এই চেয়ারে বসেছি। আপনার কাছ থেকে কোনো কিছু শিখতে হবে না আমার। আপনি শিক্ষক, তাই এখন আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। এসব আজাইরা কথা না বলে ভার্সিটিতে গিয়ে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন। আমি একটা কমপ্লেন নিয়ে এসেছি। সেটা হলো মেহেদি ভার্সিটির মধ্যে ড্রাগসের ব্যবসা করে থাকে, মদের ব্যবসা করে থাকে, সাপ্লাই দিয়ে থাকে। আপনারা এটার ব্যাপারে তদন্ত করুন। এখন আমি জিটি করতে এসেছি, জিটি খুলুন। আমরা এটার ব্যাপারে কোনো কিছু করতে পারবো না, কারণ কারো ব্যাপারে না জেনে না বুঝে আপনি চাইলেই তো চিঠি করতে পারেন না। আর মামলা নেওয়ার তো দূরের কথা, আমরা নিজেরা গিয়ে তদন্ত করব, তারপরে মামলা নিব। এর আগে আমরা মামলা নিতে পারবো না। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আপনি কথা বলতে থাকেন। আর এরকম আপনার বইয়ের সঙ্গেও হবে, আপনি যার ক্ষতি করেছেন। তুই যদি আর একটা কথা বলিস তাহলে কিন্তু তোকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতর ভরে রাখবো। যা এখন থেকে, যা। ফালতু কথা বলতে এসেছিস? আমি ওসি সাহেবের সঙ্গে আর কোনো কথা বললাম না। আমি খুব ভালো করে বুঝে গেছি আমাকে এখন আগের রূপে ফিরে আসতে হবে। তা না হলে এই শহরটা নরকে পরিণত হবে। আর এর পিছনে যে অনেক মানুষ আছে সেটা এখন বুঝতে পারছি। এটা একটা সিন্ডিকেটের মতো কাজ করছে। আমি তো ভেবেছিলাম কয়েকটা বকাটে ছেলে মিলে ভার্সিটিতে ডিস্টার্ব করছে, কিন্তু এখন তো দেখি উল্টো হয়ে গেছি। পুরো সিন্ডিকেট ভরে রয়েছে এখানে। আমার খুব ভালো করে এই বিষয়টা নিয়ে তদন্ত করতে হবে, দেখতে হবে। একটাকেও ছাড়বো না, সব কয়টাকে পুড়িয়ে মারবো আমি। বাসায় চলে আসলাম। বাসায় আসার পর মাকে বললাম
খাবার দেওয়ার জন্য। মা তখন আমাকে বলতে লাগলো, কি রে শাহরিয়ার, তুই সারাদিন কোথায় থাকিস? আর আমি ফোন দিলে ফোন ধরিস না। তুই কি এখন আবার নতুন ভার্সিটিতে জয়েন করছিস নাকি শিক্ষক হিসেবে? আমাকে রাফি এসে বলল আজ। হ্যাঁ মা, তোমাকে যে বলেছিলাম আমি শিক্ষকতা করতে চাই, চাকরি হচ্ছিল না, আর হঠাৎ করে এই ভার্সিটিতে আমার চাকরিটা হয়ে গেছে। আর সেই কারণে আজকে ভার্সিটিতে গিয়েছিলাম। আর প্রথম দিন কোনো একটা ব্যস্ত থাকতে হয়, সে কারণে তোমার ফোন ধরতে পারেনি। মাঝে মাঝে না তোকে আমার কেমন জানি মনে হয়, কারণ ভার্সিটির শিক্ষকের কাছে কি কোনো দামে পিস্তল থাকা প্রয়োজন? আমি জানি না, আজকে তোর ঘর থেকে আমি এই পিস্তলটা পেলাম। আমি এক কথায় চমকে গেলাম। মাকে কোনো কিছু একটা বোঝাতে হবে। মাকে কোনো অবস্থাতেই আমার আসল পরিচয় জানানো যাবে না, উনি অনেক কষ্ট পাবে। যদিও আমি মানুষের কল্যাণের জন্যই কাজ করে থাকি, কিন্তু তবুও মা এটার উল্টোটা বুঝবে। মা সেকালের মানুষ, বয়স হয়ে গেছে, এখন এত বেশি টেনশন দিলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তারপর আমি বললাম, আসলে মা, এই পিস্তল আমাদের সকল শিক্ষকদের রাখতে হয়। কারণ হলো ভার্সিটিতে অনেক রাজনীতি আছে, সেখানে অনেক ছেলেরা শিক্ষকের উপর হামলা করে থাকে বিভিন্ন কারণে। হতে পারে নাম্বার দেয় না, বা সেমিস্টারে ফ্রি দেওয়ার জন্য, আরও নানান বিষয় ফেল করানোর জন্য শিক্ষকের উপর হামলা করে। সে কারণে নিজেকে ঠেকানোর জন্য এসব ব্যবহার করা। তবে এটার মধ্যে গুলি নেই, জাস্ট পিস্তলটা রাখি ভয় দেখানোর জন্য। বুঝতে পেরেছ? আমি এই মিথ্যা কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে আমি একা একাই হাসতে লাগলাম। আমি কত ভালো মিথ্যা বলতে পারি মায়ের সামনে। মা যদি খুব আগের মতো থাকতো তাহলে সে আমার কি অবস্থা হতো সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি ফ্রেশ হয়ে মায়ের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর মাকে বললাম, মা, তোমার তো এখন চোখে ইদানিং ভালোই সমস্যা হচ্ছে, তুমি ঠিকমতো রান্না করতে পারছো না। তাই বলে কি তোমাকে আমি লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসা করে আনি? প্লিজ মা, তুমি না করবে না বলো? না রে শাহরিয়ার, এখন আর এসব দিয়ে কি হবে? বয়স হয়েছে, যার কারণেই বয়সের চোখে এরকম হয়ে গেছে। আর তোকে তো কতবার বললাম একটা বিয়ে করলে তো আর তোর রান্নার কষ্ট হতো না, খাওয়া দাওয়ারও কষ্ট হতো না। কেন মা, আজকে কি কাজের বুয়া খালা আসেনি? তুমি নিজেই রান্না করেছো নাকি? কারণ চাঁদ আজকে ভিন্ন মনে হচ্ছে। আমিও তোমাকে বলেছি আমি না খেয়ে থাকতে রাজি, তবুও তুমি রান্না করে যাবে না। দেখো, আমার বয়স হয়েছে, আমি আর কতদিন বাঁচবো? তুই একটা বিয়ে করে নে, আর বিয়ে করলে অন্তত পক্ষে তোর চিন্তাটা আমার করতে হবে না, আমি শান্তিতে মরতে পারবো। এখন তুই কি করিস, কোথায় যাস, সকল কিছুর টেনশন করতে হয়। এই বয়সে এত টেনশন করলে হয়? হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। একটা মেয়েকে পছন্দ হয়েছে, আগে তার সঙ্গে কথা বলি, তার ফ্যামিলি সম্পর্কে জানি, তারপরে তোমাকে দেখাবো। এর আগে তোমাকে কোনো কিছু বলতে পারছি না। সেই 5 বছর ধরে তুই একই কথা বলছিস, তা এই কথা কি তোর পরিবর্তন হয় না? তুই শুধু বলছিস একটা কি পছন্দ হয়েছে, তুই বিয়ে করবি। এই বিয়েটা কবে করবি আসলেই বল? মা, এবার সত্যি বলছি, এবার সত্যি আমি একজনকে পছন্দ করেছি। মেয়েটা অনেক সুন্দর, দেখতে পুরো গোলাপের মতো। গোলাপের মধ্যে যেমন কোনো খাদ নেই, মেয়েটার মধ্যেও তেমন কোনো খাদ নেই। লন্ডনে গিয়ে আমার চিকিৎসা করতে হবে না, এত টাকা পয়সা খরচ করতেও হবে না, এগুলো তোর ভবিষ্যতে কাজে লাগবে। আর আমি তো এখন ভালো আছি। এসব কোনো কথা শুনছি না আম্মা। তোমাকে আমি সামনের সপ্তাহে লন্ডনে নিয়ে যাচ্ছি, এটাই শেষ কথা। আর টাকা পয়সা কি আমার অভাব? তুমি বলো। বাবা মারা যাওয়ার পর কষ্ট করে এগুলো অর্জন করেছি। এগুলো কার জন্য? তোমার জন্যই তো। আজ পর্যন্ত তুই কি আমার কোনো কথা শুনেছিস? যেটা ভালো লাগে সেটাই করে। বললাম যে লন্ডনে যাওয়া লাগবে না, এখানে থেকেই চিকিৎসা করি, শুধু জার্নি করাবি আমাকে দিয়ে। মা, আমি তোমার জন্য প্রাইভেট বিমানে করে লন্ডনে নিয়ে যাব। তুমি এখনও চিন্তা করো না, তোমার কোনো অসুবিধা হবে না। আর আমি সঙ্গে যাচ্ছি তো। মায়ের সঙ্গে কথা বলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে আমি আমার ল্যাপটপে কাজ করতে লাগলাম। তখনই
আমাকে লন্ডন থেকে সিয়াম আমাকে ট্যাক্স করলো। আমি সঙ্গে সঙ্গে তাকে ভিডিও কল করলাম। ভিডিও কল দেওয়ার পর সে আমাকে বলতে লাগলো, ভাই, অনেক বড় একটা তথ্য আছে আমার কাছে। লন্ডনে যে আছে এখন খুনি পলাতক আলী হোসেন, সে এখন এলাকার মাস্টার দ্য কিং হয়ে গেছে। মোটামুটি বেশ কজন মাফিয়ারা মিলে তাকে মাস্টার দ্য মাফিয়া কিং বানিয়েছে। আমার মনে হচ্ছে এই মাস্টার দ্য মাফিয়া কিং আলী হোসেন বাংলাদেশের সঙ্গে কোনো না কোনো একভাবে কানেকশানে আছে। এখন বাংলাদেশে এই সিন্ডিকেট কারা তৈরি করে রেখেছে সেটাই আমাদের জানতে হবে। আমিও এরকমটা সন্দেহ করেছিলাম। আরে আর বলিস না, আমি তো ভেবেছিলাম যে এখানে ভার্সিটিতে কোনো সমস্যা নেই। কয়েকটা বকাটের ছেলে বিরক্ত করছিল, অস্থির বানিয়ে দিয়েছিল ভার্সিটি এলাকাটাকে। কিন্তু আমি ভার্সিটিতে যাওয়ার পর দেখলাম পুরো উল্টো। এখানে পুরো একটা সিন্ডিকেট হয়েছে, লোকজনের সঙ্গে যুক্ত আছে, তাই এক একটাকে ধরে পুড়িয়ে মারবো আমি। জি ভাই। আরে ভাই, আপনি কি লন্ডনে আসবেন? আলী হোসেনকে কোনো এটাকে যাবা আমরা লন্ডনের মধ্যে পুরোটা জায়গা জুড়ে এখন যে রাজত্ব করছে, এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদেরই অনেক ক্ষতি হবে। আমাদের অফিস যে কোনো সময় গ্রাস করে নিতে পারে। এখন বাংলাদেশ থেকে চলে গেলে আরও বেশি সমস্যা হবে। কিন্তু এদিকে মাকেও কথা দিয়ে ফেলেছি, মাকে লন্ডনে নিয়ে যাব। এক কাজ করো, আমি মাকে লন্ডনে পাঠিয়ে দিচ্ছি, তুই মাকে দেখে রাখিস আর আমি বাংলাদেশে থাকি। যদি বেশি দরকার পড়ে তাহলে আমি লন্ডনে চলে আসব। ভাই, আন্টিকে মিথ্যা কথা বলতে পারবো না আমি। সামনে আসলে মিথ্যা কথা বলা যায় না। আন্টি অনেক চালাক একজন মানুষ, আর এভাবে চলতে থাকলে আন্টি কিন্তু বুঝে ফেলতে পারে। তখন কি করবেন? অন্ততপক্ষে আন্টির জন্য কিছুদিন এইভাবে চলতে দিন। ঠিক আছে, সামনে তো সপ্তাহে ফ্লাইট রেডি করি, এটা ছাড়া তো আর কোনো কিছু করার নেই। তবে আমি লন্ডনে চলে যাওয়ার পর বাংলাদেশে কি হয় সেটা আমি ভাবতে পারছি না, কারণ অলরেডি সাদ্দামের মাথা নাড়া দিয়ে উঠে গেছে। সাদ্দাম মনে হয় না এখন আর কোনো কিছু করবে, কারণ সাদ্দাম মনে করেছে আপনি ভার্সিটি শিক্ষক হিসাবে তো আপনার রক্ত গরম, সে কারণে হয়তো আর ছেলেদেরকে এভাবে মেরেছেন। কিন্তু আপনি যে সেই ড্রাগন মাফিয়া কিং, এটা সাদ্দাম এখন পর্যন্ত চিন্তা করতে পারেনি। তবে আপনার পেছনে লোক লেগেছে আপনার খোঁজ নেওয়ার জন্য। সাবধানে থাকতে হবে আপনার। সিয়ামের সঙ্গে কথা বলে কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর আমি যখনই ফোনটা হাতে নিলাম তখনই আরও একটা অন্য নাম্বার থেকে আমার কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে একজন মেয়ে আমাকে বলতে লাগলো, সরি, আমি নুসরাত, আপনার ডিপার্টমেন্টের ছাত্রী। প্লিজ স্যার, কল কাটবেন না, একটু কথা বলি স্যার। হ্যাঁ নুসরত, বলো, কেন কল দিয়েছো? আর তুমি আমার নাম্বার পেলে কোথা থেকে? আমার নাম্বার তো কারো জানা কথা নয়। আসলে স্যার, প্রিন্সিপাল স্যারের কাছ থেকে নাম্বারটা নিয়েছি। স্যার, আমি আপনাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি, কি করব? এই কথা বলার পর কল কেটে দিল। লজ্জায় নুসরাতের পেটের মধ্যে কোনো কথাই থাকে না। সে যখন সেটা ভালো মনে করে তখন সেটা বলে দেয়। আর এরকম কথা শুনতে পাবো আমি সত্যি আশা করিনি। একটা মেয়ের চঞ্চল হতে পারে, কিন্তু এতটা চঞ্চল কি করে হতে পারে? আমি নিজে নিজে হাসতে শুরু করলাম। তারপর আমাকে মেসেজে জানালো। মেসেজে বলল, সরি স্যার, আসলে ভুল করে বলে ফেলেছি। আসলে আপনার ভালো মন্দ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। প্লিজ স্যার, নাম্বারটা ব্লক করবেন না। আর এসব বলার জন্য সরি। আমি আর কোনো কিছু রিপ্লাই দিলাম না, কারণ রিপ্লাই দিলে একটু বেশি মাথায় উঠে পড়বে। তাই এখন কিছু বলা যাবে না, সময় যাক, তারপর দেখা যাবে। আমি রাফিকে কল দিলাম। রাফিকে কল দেওয়ার পর আমি বললাম, রাফি, সামনের সপ্তাহে আমি মাকে নিয়ে লন্ডনে যাব প্রাইভেট বিমানে করে। তুই সব কিছু ব্যবস্থা কর। আর অফিসে গিয়ে বলবি শাহরিয়ার ভাই পাঠিয়েছি, বা জুবাইরকে দিয়ে আমাকে ফোন করিয়ে নিস, তাহলেই হবে। আর ওখানে জুবাইর তোকে সব কিছু ম্যানেজ করে দিবে। ঠিক আছে ভাই, আমি সব কিছু ব্যবস্থা করছি সামনের সপ্তাহে। আর ভাই, একটু আগে খবর পেলাম মেহেদি চারপাশে লোক লাগিয়ে দিয়েছে আপনাকে খুঁজে বের করার জন্য। সমস্যা নেই, আজকে মেহেদির সঙ্গে হয়তো আমার রাতের বেলা দেখা হচ্ছে। আচ্ছা রাখ, আমি সন্ধ্যার পরে গোডাউনে আসবো, তোরা থাকিস। এ বলে আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর কিছুক্ষণ শুয়ে থাকলাম। আর এইভাবে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। সন্ধ্যাবেলায় আমি বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হওয়ার পর সোজা গোডাউনে চলে আসলাম গাড়ি নিয়ে।
গোডাউনে আসার পর আমি রাফিকে বললাম, রাফি, তোকে আমি যে কাজটা করতে দিয়েছিলাম সেই কাজটা করেছিস? জুবাইরের সঙ্গে কথা বলেছিস? সে কি বলেছে? ভাই বলেছে ম্যানেজ করা যাবে, আর টিকিট আর এয়ারপ্লেনের জন্য বেশ অনেকগুলো টাকা দিতে হবে। সংখ্যাটা অনেক বড়। সমস্যা নেই, তাহলে জুবাইর নিজেই আমাকে কল দিয়ে সব কিছু জানাবে। আগে মায়ের চিকিৎসা করতে হবে। এত টাকা পয়সা দিয়ে কি করব যদি না সঠিক টাইমে কাজে লাগাতে পারি? অ্যান্ড এমন তো নয় যে আমি কোনো বেআইনিভাবে টাকা ইনকাম করে এসব করেছি। দেশে বিদেশে কোম্পানি আছে, আমার নিজের ব্র্যান্ডের কাপড় চোপড় করি, নিজের কয়েকটা ব্র্যান্ড আছে, এগুলো থেকে টাকা ইনকাম করি। আমি আমার মাকে চিকিৎসা করাবো, মায়ের জন্য যত টাকা লাগে আমি খরচ করব। তারপর আমি যথারীতি সবাইকে রেডি হতে বললাম, আর সবাই তাদের মতো করে রেডি হয়ে গেল। আর রেডি হয়ে যাওয়ার পর আমি বললাম এখানে অপেক্ষা করার জন্য, আমি ফোন করলে যেন ওরা চলে আসে। তারপর আমি শুধু রাফিকে নিয়ে একটা নাইট ক্লাবের সামনে আসলাম। আর রাফিকে নিয়ে নাইট ক্লাবের সামনে আসার পর গাড়িটি রেখে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পারলাম এখানে ছেলে মেয়ে সবাই নাচানাচি করছে গানের তালে তালে। তারপর আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সেখানে এক সাইডে বসে খেতে লাগলাম। আর হঠাৎ করে একটা মেয়ে আমাকে ফলো করছে বেশ অনেকক্ষণ ধরে। আমি এটাই চেয়েছিলাম, এই মেয়েটাই হলো আমার একমাত্র টার্গেট। আমি পকেট থেকে কয়েকটা বান্ডিল বের করেছিলাম যেন মেয়েরা খুব ভালোভাবে দেখতে পায় এবং আমার কাছে আসার চেষ্টা করি। মেয়েটা কিছুক্ষণের মধ্যে ড্রিঙ্কস করতে করতে আমার কাছে চলে আসলো। আমার কাছে আসার পর বলতে লাগলো, এই যে হ্যান্ডসাম, আমার সঙ্গে ডান্স করবে? আমি অনেক ভালো ডান্স করতে পারি, আর যদি আমাকে ডান্স করার মাধ্যমে খুশি করতে পারো তাহলে পুরো নাইট আমি তোমার সঙ্গে থাকতে রাজি আছি। হ্যাঁ অবশ্যই, আমার এত ড্যান্স পছন্দ, আর তোমার মতো এমন সেক্সি মেয়ে তো আমি এতক্ষণ খুঁজছিলাম। চলো ড্যান্স করা যাক, কোনো সমস্যা নেই। আমি রাফিকে একটু সিগন্যাল দিয়ে মেয়েটার সঙ্গে ডান্স করতে চলে আসলাম। আর মেয়েটার সঙ্গে বেশ অনেকক্ষণ ডান্স করলাম। যদিও ডান্স তেমন একটা আমি পারি না, কিন্তু অনেক ক্ষেত্রে কাজ পারে না বললেও কাজটা করতে হয়। মিশুকে নিয়ে ডান্স করতে করতে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার হাজব্যান্ড আছে, নিশ্চয়ই হাজব্যান্ডের চোখ ফাঁকি দিয়ে এখানে আসো, নাকি হাজব্যান্ড তোমার এই খবরটা জানেন না? বিশেষ করে সব কিছু বলতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার হাজব্যান্ড ধানমন্ডি থানার ওসি, নিশ্চয়ই তার নাম শুনে থাকবে তুমি। আর হাজব্যান্ডের ভালো থাকে, আমি আমার মতো থাকি, এসব নিয়ে তোমার কোনো ভাবতে হবে না। তুমি চাইলে আমার বাসায় যেতে পারো। ও অনেক রাত করে বাসায় ফিরে, রাত 2টা-3টা হবে। পুলিশের চাকরিতে হয়, সেই জন্য দেরি হয়। ও আচ্ছা, তুমি যে আমার ব্যাপারে কোনো কিছু না জেনেই আমার সঙ্গে ডান্স করছো, এসব কিছু বলছো, তোমার কোনো সমস্যা হবে না? আমি যদি তোমার সঙ্গে বেইমানি করি তখন? শোনো, তুমিও যেমন আমাকে দিয়ে এনজয় করবে, আমিও তোমাকে দিয়ে এনজয় করব। এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা তো আলাদা বিষয়। তুমি তোমার কাজে গোসল করবে, আমি আমার কাজেও শুরু করব। শেষ। এই কথাটা শুনে এই প্রথমবার ভয় পেয়ে গেলাম, কারণ মেয়েদের প্রতি কোনো লোভ আমার নেই। হ্যাঁ আছে, যেটা আমার নিজের বউয়ের সঙ্গে আমি হালালভাবে সম্পর্ক করতে চাই, এরকম সম্পর্ক আমি চাই না। কিন্তু এই নিয়ে যেগুলো কথা বলছে সেগুলো শুনে তো আমার পুরো মাথা নষ্ট করার মতো অবস্থা। কারণ এই মেয়ে যদি একবার বুঝে ফেলতে পারে যে আমি তার সঙ্গে অভিনয় করছি, তাহলে তো আমি সম্পূর্ণ শেষ হয়ে যাব, আমার সমস্ত প্ল্যান বাতিল হয়ে যাবে। আমি কিছুক্ষণ চুপ করে আবার তাকে বলতে লাগলাম, আচ্ছা তোমার হাজব্যান্ড কোথায় থাকে? কার সঙ্গে কথা বলে কোনো খোঁজখবর রাখো না? মানে তোমার হাজব্যান্ডকে ভালো না মন্দ সেটা ব্যাপারে তুমি কিছু জানো? আমার মনে হচ্ছে তুমি আমার ব্যাপারে কোনো কিছু জানতে চাও। তুমি আমাকে সব কিছু খুলে বলো, আমি সব কিছু তোমাকে বলতে রাজি আছি। এ জীবন আছে কি, আর হবেই বা কি? তুমি কি কখনো ড্রাগন মাফিয়া কিং শহরের নাম শুনেছ? যদি শুনে থাকো তাহলে সে এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমার মুখ থেকে এই কথা শোনার পর মিশু অবাক হয়ে গেল। মিশু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণ পরে মিশু নিজেকে সামলিয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আমি তাকে শান্ত করার জন্য বললাম, কি হয়েছে? আর সে সময় সে আবার বলতে লাগলো, আমি এবার বুঝতে পারছি তুমি সম্পূর্ণ আমার সঙ্গে অভিনয় করেছো আমার কাছ থেকে কথাগুলো নেওয়ার জন্য। আর এটা
সত্যি বললে কিন্তু আমি সত্যি বলে দিতাম, কারণ আমার হাজব্যান্ডের সঙ্গে আমার এখন ছাড়াছাড়ির মতো অবস্থা। সে এখন তার মতো থাকে আর আমি আমার মতো আছি। সেই আমাকে এই পথে এনেছে, নষ্ট বানিয়েছে। আমি তোমার কথাগুলো ঠিক মতো বুঝতে পারছি না। তুমি তোমার কথাগুলো ভালোভাবে বুঝিয়ে বলো আর সব কিছু বলো আমাকে। আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি যদি আমার কথা রাখো তাহলে এটা তোমারই ভালো হবে। তুমি কি চাও না তোমার হাজব্যান্ড যে সব অপকর্ম করছে তার জন্য শাস্তি পাক? তোমার হাজব্যান্ডের কারণে কত মেয়ের জীবন সর্বনাশ হয়েছে, সেটা তো তুমি ভালো করেই জানো। আমার চেয়ে যদি তোমার মধ্যে মাতৃত্ববোধ থেকে থাকে, যদি তোমার মধ্যে মায়া মমতা থাকে, তাহলে আমার মনে হয় তুমি আমাকে সাহায্য করবে। আর যদি সাহায্য না করো, আমি এখান থেকে চুপচাপ চলে যাব। ঠিক আছে, আমি তোমাকে সব কিছুই বলছি, তবে কথা দিতে হবে আমার হাজব্যান্ডকে তুমি শাস্তি দেবে। ও অনেক শয়তান একজন মানুষ। ও কতটা খারাপ সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ওর কলিগ থেকে দিয়ে আমাকে ভোগ করার প্রতি সপ্তাহে যে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে। নিজের বউকে পণ্য বানিয়ে দিয়েছে। আমি এখানে ডান্স ক্লাবে আসি একটা মিশনে, সেটা হলো মেয়েগুলো যেখানে থাকে যদি সরল সহজ হয় তাদেরকে আমি টাকার লোভ দেখিয়ে আমার দলে টেনে নেই। তারপরে ওদেরকে দিয়ে ড্রাগস এর ব্যবসা, দেহ ব্যবসা সকল কিছু করিয়ে থাকি। আর এগুলো শুধুমাত্র আমি ভয়ের কারণে করি, না হলে হাজব্যান্ড আমাকে মেরে ফেলবে। আর এগুলো বলার মতো কেউ নেই। তাছাড়া ছেলেদেরকেও আমি আমার কাজ করাই। আমার বলতে আমার হাজব্যান্ডের, ওর যদি আমি কাজ না করে দেই তাহলে ও আমাকে মেরে ফেলবে। আর আমি সেই জন্য নিজেকে নষ্ট বানিয়ে এসব কাজ করে বেড়াচ্ছি। আমি মনে মনে দোয়া করেছিলাম যে এমন একটা মানুষ যদি আসতো যে আমাকে হেল্প করত আর এই সমাজটাকে রক্ষা করত। চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। হয়তো তোমাকে নতুন করে একটা জীবন দিতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি যে তোমার ছাড়া এই অবস্থা করেছে তাদেরকে শাস্তি দিতে পারবো নিজের মতো করে। তুমি কি চাও না তোমাকে যারা নষ্ট বানিয়েছে তারা শাস্তি পাক? এই সমাজের চোখে যারা ভালো হয়ে ঘুরে বেড়ায় তারা তাদের নিজের কর্মের ফল ভোগ করুক। হ্যাঁ, আমি চাই, আমি এটা মন থেকে চাই। আর এতদিনে হয়তো সৃষ্টিকর্তা আমার কথাটা শুনেছেন। যাক, আমি এবার থেকে অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবো যে আমি মরে গেলেও তাদেরকে শাস্তি দেওয়ার মতো লোকজন আছে। এখন শোনো, সে কার কার সঙ্গে যোগাযোগ রাখে সেটা আমি কম বেশি খুব ভালো করেই জানি। আচ্ছা, তার তো একটা নির্দিষ্ট জায়গা আছে যেটার মাধ্যমে সে সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকে, আর যেটা কারণে মাঝে মাঝে সেখানে যায়। তো সেই জায়গাটা কোথায়? আর তার বসকে তুমি কি তার ব্যাপারে কোনো কিছু জানো? মানে সে কার কথায় এসব কাজ করে থাকে এবং তার সাথে পার্টনার কে কে আছে? তার জায়গাটা মনে হয় এই শহর থেকে দূরে একটা জঙ্গল রয়েছে, আর সেই জঙ্গলে একটা পুরনো বাড়িতে তার আস্তানা। আর তার পার্টনার হচ্ছে এখন মেহেন্দি। মেহেন্দি তার একদম ডান হাতের মতো, দুইজন বন্ধুর মতো থাকে আর সকল কাজ তারা দুজনে নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও আরও কিছু রাজনৈতিক ব্যক্তি আছে, সেটার ব্যাপারে আমি জানি না, তবে ওদের মুখ দেখলে আমি ঠিকই চিনতে পারবো, কারণ আমার সঙ্গে তো এসব অপকর্ম হয়। সেই জন্য তুমি যদি আমাকে ছবি দেখাতে পারো বেশ কয়েকজনের, তাহলে আমি বলে দিতে পারবো। আমার পকেট থেকে মোবাইলটা বের করলাম, আর মোবাইলটা বের করার পর এই এলাকার এমপি, কাউন্সিলর এবং আরও কিছু লোকজনের ছবি দেখালাম। আর ছবিগুলো দেখে মিশু কিছুটা দীর্ঘশ্বাস ফেললো, এবং দীর্ঘশ্বাস ফেলার পর ওর চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে লাগলো। আমি বুঝতে পারলাম তার এখন কি অবস্থা হচ্ছে। তার সর্বস্ব হারিয়ে ফেলেছে। এখন তাকে সমাজের মোটামুটি নাইট ক্লাবে পতিতা বলে জানা হয়, বা অনেকেই খারাপভাবেও গালি দিয়ে থাকে। কিন্তু তাদের কষ্টটা কেউ বোঝে না, তারা কী কারণে এই লাইনে চলে এসেছে। একজন পুলিশ অফিসার এতটা খারাপ হতে পারে কি করে? পুলিশ হয়েও ন্যায়ের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য, কিন্তু সে তার ওয়াইফকে দিয়ে এরকম বাজে কাজ করাচ্ছে এবং তার স্বার্থ হাসিল করাচ্ছে।
মানুষ এতটা খারাপ হতে পারে এটা আসলে এই ওসি সাহেবকে না দেখলে আসলেই জানা ছিল না। আর কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে সে আবারও বলতে লাগলো, হ্যাঁ, আমি এই লোকটাকে খুব ভালোভাবেই চিনি। এটা হলো তাহলে এই এলাকার এমপি। ও ছদ্মবেশে আমার কাছে আসে প্রতি সপ্তাহের মধ্যে শুক্রবার। তার সঙ্গে আমার হাজবেন্ডের কোনো না কোনোভাবে কানেকশন আছে, না হলে ও এভাবে আসতো না। আমি ভেবেছিলাম আমি নিজেকে শেষ করে দিব, আত্মহত্যা করব। তুমি আমাকে এমনিতে উপর দিয়ে যতটা স্বাভাবিক মনে করছো, আমি ভেতরে ঠিক ততটাই অশান্তিতে আছি। তো অনেকবার সুসাইড করতেও গিয়েছি, কিন্তু মহাপাপ বলে আবারও ফিরে এসেছি। এভাবে মরে যাওয়ার চেয়ে একবারে মরে যাওয়া অনেক ভালো। আমি মিশুর সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বললাম। আর মিশুর সঙ্গে কথা বলার পর আমি তাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আমিও চলে আসলাম রাফিকে নিয়ে জঙ্গলের দিকে, এবং বাকিদেরকে বললাম ওরা গাড়ি নিয়ে যেন তাড়াতাড়ি করে চলে আসি, জঙ্গলের দিকে যাচ্ছি। 1 ঘন্টা পর জঙ্গলে ওই জায়গায় এসে পৌঁছালাম। আর গাড়ি রেখে আমি যখন সামনে এগিয়ে গেলাম সামনের দিকে, তখন কিছু মানুষের কথাবার্তা শুনতে পেলাম। আমি ওখানে যাওয়ার পর দেখলাম এমপি সাহেব এবং ওসি আরও বেশ কজন সেখানে উপস্থিত। ওরা হয়তো কোনো মিটিং করছে। আবার সামনে দেখলাম 2টা মেয়ে বসে আছে। মেয়েগুলো কিসের জন্য সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি, কিন্তু ওরা কি এসব আলোচনা করছে সেটা আমার শুনতে হবে। ওরা খুব ধীরে ধীরে আলোচনা করছে, আস্তে আস্তে কথাগুলো বাইরে ঠিকমতো বোঝা যাচ্ছিল না। আমি আমার মৌমাছির ড্রোন ছেড়ে দিলাম আর জানালা দিয়ে ওদের ওখানে পাঠালাম। তারপর ওরা কথাগুলো বলছিল। ভাই, একের পর এক আমার জায়গাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমার ছেলেদেরকে মারা হচ্ছে। এখন এগুলো কি করছে সেটা তো আমার খুব ভালো করেই বুঝতে পারছি। ড্রাগন মাফিয়া কিং শাহরিয়ার। ওই শাহরিয়ারকে এখন আমরা কোথায় পাবো সেটাই এখন আমাদের খোঁজার দরকার। হ্যাঁ, ভার্সিটিতে নতুন একটা শিক্ষক আসার পর যা শুরু করেছে সেটা তো আর মেনে নেওয়া যায় না। ভার্সিটির শিক্ষক, তাকে শিক্ষা দেওয়ার দরকার। হ্যাঁ, ছেলেটাকে আমি খুব ভালো করে শিক্ষা দিব। কালকে ছেলেটা একবার ভার্সিটিতে আসুক, ছেলেদেরকে নিয়ে আমি ওকে এমন মার দিব যে আর কখনোই ভার্সিটিতে আসার সাহস করবে না। এখন ওইটা কোনো বিষয় না। আমি ভার্সিটিতে যেটা হয়েছে সেটা অস্বাভাবিক, এরকম 2-1বার হতেই পারে। এখন আগে শাহরিয়ার কথা চিন্তা করুন। আগে বড় ভাইকে খবর দিতে হবে। আর বস আমাদেরকে যেটা করতে বলবে সেটাই আমরা করব। বসের কথা ছাড়া কোনো কিছু করা যাবে না। কোনো কিছু করতে গেলে ঝামেলা হয়ে যাবে, পরে আমরা বসতে কি জবাব দিয়ে এটা করব। আর ব্যবসাটা কিন্তু মেহেদি ঠিক মতো চালানো যাচ্ছে না। তোর এইভাবে কম মালামাল নিলে তো আর হবে না, আমাদের ব্যবসাটা আরো বাড়াতে হবে। বস আমাকে বলে দিয়েছে। তোরা যে এসব করছিস আমার উপরে অনেক চাপ আসছে। যদি কেউ এসব জানতে পারে তাহলে আমার অবস্থা টাইট করে দিবে। গদি থাকবে কি না জানি না। আর এই যে ওসি আরিফ, তোর বউকে আমার আর ভালো লাগে না, তাকে আমার জায়গা দিয়ে দে। আপনি যে কতটা খারাপ লোক এটা যদি মানুষ জানতে পারে তাহলে তো মানুষ আপনাকে পিটিয়ে মেরে ফেলবে। ভাগ্য ভালো আমার মতো একজন পুলিশ অফিসার পেয়েছেন যে আমি আপনাকে সাহায্য করছি। আর একটাকে আপনি 6 মাস ধরে ব্যবহার করছেন। আপনার তো একটাকে 2 দিন ব্যবহার করলে আর ভালো লাগে না। আপনাকে আমি খুশি করব কি দিয়ে? এখানে 2টা রাখা আছে, আপনি এদের নিয়ে ভেতরে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কাজের কথায় আসি। ওই শাহরিয়ারকে মারতে হবে। কোথায় মারতে হবে সেটা আমি জানি না। ওকে না মারতে পারলে আমার অবস্থা টাইট করে ফেলবে, এটা ভালো করে বুঝতে পারছি। ওর প্রথম টার্গেট আমি হব। আমি যেহেতু এমপি, তাই আমার খবরাখবর সবার আগে বের হয়ে যায়। আমার অনেক শত্রু রয়েছে, আর সব শত্রু রয়েছে শাহরিয়ার কারণে। এখন আমার সব সামনে আসা শুরু করে দিয়েছে। যদি নিউজ চ্যানেল একবার খবর পেয়ে যায় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। আমি গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে পড়ার পর রাফি আমার থেকে কেমন যেন করে তাকালো। বুঝতে পারলাম রাফি জিজ্ঞাসা করছে আমরা অ্যাটাক না করে এখান থেকে কেন চলে যাচ্ছি। তাকে বললাম, তারপর গাড়ি নিয়ে সোজা চলে আসলাম আমার গোডাউনে। আর গোডাউন থেকে রাফি
নামিয়ে দিয়ে রাফিকে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমি একটা প্ল্যান তৈরি করলাম। এই প্ল্যান মোতাবেক কাজ করতে পারলে আমার সকল কিছু সাকসেস হয়ে যাবে। আর ওদের বস, ওদের বড় ভাই যে দেশে ফিরবে সেদিন এখন বাংলাদেশে নেই, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। সকালবেলা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল কলের শব্দে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি নুসরাত আমাকে কল দিয়েছি। আমি কলটা রিসিভ করলাম আর ওপাশ থেকে বলতে লাগলো, স্যার, সকাল 9টা বেজে গেছে, আপনি মনে হয় এখনও ঘুমাচ্ছেন। তাড়াতাড়ি উঠে পড়ে ভার্সিটি আসবেন না? আমরা আপনার ক্লাস করার জন্য অধীর আগ্রহে বসে আছি। নুসরাত, তুমি কি আমাকে ফাজলামো করার জন্য কল দিয়েছো? আমার ভার্সিটি আর একজন শিক্ষককে কখনো এভাবে বলে দিতে হয় না। একজন শিক্ষক জানে কখন কি তার করতে হবে, তোমার কাছ থেকে জানতে হবে না। স্যার, আপনার কাছে কি রসকস নেই কথার মধ্যে? আপনার আম্মুকে ছোটবেলায় আপনাকে মধু খাইয়েনি জন্মের পরে? এত তিতা কথা বলেন কেন? একটু মিষ্টি করেও তো কথা বলতে পারেন আমার সঙ্গে। আমি মিষ্টি একটা মেয়ে। দেখো নুসরত, এখন কিন্তু সত্যি সত্যি আমার অনেক বেশি রাগ হচ্ছে। তোমার এসব বাজারে কথাবার্তা আমার শোনার একদমই সময় নেই। তুমি এখন কল রাখো, আমি ফ্রেশ হতে যাব। ঠিক আছে, আমি কল কেটে দিচ্ছি, কিন্তু আগে কথা দিতে হবে যে আপনি ভার্সিটিতে আসার পর প্রথমে আমার সঙ্গে দেখা করে তারপর ক্লাসে যাবেন। আর ভার্সিটি শেষ করে আমাকে সময় দিতে হবে না, না হলে কিন্তু আমি আপনাকে বারবার কল দিতে থাকবো। আপনি যদি আমাকে নাম্বারটা ব্লক করে দেন তবুও কিন্তু আমি বিভিন্ন নাম্বার থেকে কল দিব, কারণ বাসায় অনেক মানুষ আছে, তাদের মোবাইল থেকে কল দেব। তখন কি করবেন? আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর আমি ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে আমি সরাসরি রেডি হয়ে তাড়াতাড়ি করে ভার্সিটিতে চলে আসলাম। নাস্তা না করে খিদে পেয়েছিল, কিন্তু কোনো কিছু করার নেই, সময় নেই হাতে, তার জন্য খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। আমি ভার্সিটিতে আসার পর দেখি ক্লাসের মধ্যে শুধুমাত্র নুসরাত ক্লাসের মধ্যে এসে একা বসে আছে। বাকি ছাত্রছাত্রী কোথায় গেছে কোনো কিছুই বুঝতে পারছি না। আমি নুসরাতের কাছে এসে জিজ্ঞাসা করলাম, এই নুসরাত, বাকি ছাত্রছাত্রী কোথায় গেছে? সবাইকে আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি কি তাদেরকে কোনো কিছু বলো? এখান থেকে পাঠিয়ে দিয়েছো নাকি তুমি? হ্যাঁ, আমি সত্যি বলতে সবাইকে এখান থেকে চলে যেতে বলেছি, কারণ আপনার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলবো। আপনার তো সময় নাই, তাই আমি এই ব্যবস্থা করেছি। আপনি বললে এখনই সবাইকে চলে আসতে বলবো, কোনো সমস্যা হবে না। আর ইউ ম্যাড? তুমি কি পাগল? তুমি যে এসব করছো, সবাই আমাদেরকে নিয়ে কি ভাবতে পারে সেটাকে তুমি বুঝতে পারছো না? তোমার ক্ষমতা আছে দেখেই এরকম ক্ষমতা দেখানো লাগবে এমন কোনো কথা আছে? আগে বলুন আপনি আমাকে ভালোবাসেন। যদি এই কথা না বলেন তাহলে কিন্তু আমি ওদেরকে আসতে দেব না। আর যদি বেশিক্ষণ বাইরে থাকে তখন তো সবাই এটা ওটা নিয়ে অনেক কিছুই বলতে পারে। আমার কোনো সমস্যা নেই, আমি তো আরও খুশি হব ওরা যদি আমাকে নিয়ে আপনাকে নিয়ে কোনো কিছু বলে, কিন্তু আপনার কি হবে সেটা? তা তো আমি বলতে পারছি না। দেখো, এসব পাগলামি কিন্তু একদমই ভালো নয়। আমি তোমার এসব পাগলামি দেখতে কিন্তু ভার্সিটিতে আসিনি। আমার হাতে অনেক কাজ আছে, আমি কাজ শেষ করে অন্য একটা জায়গায় যাব। আর তুমি আমার ব্যাপারে কতটুকু জানো? হ্যাঁ, সেই কথাই তো আমি বলি যে আপনার ব্যাপারে জানার জন্যই তো আমি আপনার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই, কিন্তু আপনি তো আমাকে সময় দিচ্ছেন না। এইভাবে আমি কতদিন পেছনে পড়ে থাকবো? দেখো, এখন আমি তোমাকে সময় দিতে পারছি না, তোমাকে আমি সামনের সপ্তাহে সময় দেব। এর আগে তুমি অন্য কিছু করবে না, যেটার কারণে আমার মান সম্মান চলে যাবে এই ভার্সিটিতে, বুঝতে পেরেছো? সামনের শুক্রবার বিকেলবেলা তুমি আমার সঙ্গে দেখা করবে পার্কে, এই জায়গায়। আপাতত এসব কিছু ছেড়ে দাও। ঠিক আছে, আমি সব কিছু ছেড়ে দেব, কিন্তু তার আগে কথা বলতে হবে আমার সঙ্গে রাতের বেলায়। আমার সঙ্গে মোবাইলে যদি ঠিক মতো কথা না বলেন তাহলে কিন্তু আমি আবারও উল্টোপাল্টা শুরু করে দিব। এখন কিভাবে সামলাবেন সেটা আমি নিজে কোনো কিছুই বলতে পারবো না, আপনারটা আপনি খুব ভালো করেই বুঝতে পারেন। তারপর সকলেই ক্লাসের মধ্যে প্রবেশ করলো। আমি এই মেয়ের যন্ত্রণায় আরও বেশি পাগল হয়ে যাব, এমনিতে আমাকে অলরেডি পাগল বানিয়ে দিয়েছি। তারপর আমি ক্লাসটা নিয়ে আমার অন্য একটা কাজে যেতে শুরু করলাম। আর এইভাবেই পার হয়ে গেল বেশ কয়েকটা দিন। শুক্রবার বিকেলবেলা আমি পার্কে এসে বসে আছি, মানুষটা এখনও আসলো না। আর এই কয়েকদিন আমাকে কি পরিমাণ জ্বালিয়েছে সেটার আর কোনো হিসাব নেই।
আমি যখনই কাজ করতে যাই, যখনই কোনো আমি অপারেশনে গিয়েছি, তখনই তার ফোন। এই ফোনের যন্ত্রণায় আমার যে কী অবস্থা হয়েছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। একটু পর দেখতে পেলাম আজকে কালো শাড়ি পরে এসেছে, আমার পাশে এসে বসে পড়ল। আমাকে বলতে লাগলো, হ্যাঁ, আপনি যেন আমাকে কিছুদিন ধরে বলছিলেন যে আপনি আমাকে কিছু বলবেন, এবার বলুন। আমি আপনার সব কথা শুনতে রাজি আছি। আর আমার কিন্তু এইভাবে আপনি আপনি বলতে একদম ভালো লাগছে না। আমি এখন থেকে তুমি করে বলবো। তুমি আমাকে আপনি করে বলবে নাকি তুমি করে বলবে সেটা পরেই বোঝা যাবে। আমি তোমাকে একটা ঘটনা বলি, তুমি আমাকে শিক্ষক হিসেবে চেনো। আসলে আমি তেমন কোনো মানুষ না, আমি অন্য জগতে একটা মানুষ। তুমি ড্রাগন মাফিয়া কিং শাহরিয়ারের নাম শুনেছ নিশ্চয়ই। এই শাহরিয়ার আর কেউ নয়, এটা হলাম আমি। তুমি একজন মাফিয়া কিং, সেটা মেনে নিলাম। আর এমন তো নয় যে তুমি পিছনে অনেক খারাপ কাজ করে এসেছো। তোমার যতগুলো কাজ হয়েছে সবগুলো মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। অনেক দরিদ্র মানুষকে তুমি তোমার নিজের টাকায় ঘর তুলে দিয়েছো, ওদের বাসস্থানের জায়গা করে দিয়েছো। ওরা এখন রাতের বেলায় তাদের নিজের একটা ঘরের মধ্যে ঘুমাতে পারে। তাছাড়া তোমার প্রায় কয়েকটা এতিমখানা রয়েছে, ওখানে প্রায় অনেক ছেলে মেয়ে সেখানে থাকে। তুমি তাদের আশ্রয় দিয়েছো। আর তুমি যাদেরকে খুন করেছো পেছনে এবং যা করছো সবকিছুই আমাদের জন্য, আমাদের ভালোর জন্য। কারণ ওরা হলো জঙ্গি। ওরা বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, বাংলাদেশের রাজত্ব করতে চায়। তুমি না থাকলে প্রশাসনের কোনো কিছুই করতে পারবে না। যদি এটা প্রশাসনের কাছে অনেক বেশি উপকৃত কাজ, কারণ তুমি আইন নিজ হাতে তুলে নিয়েছো, কিন্তু তবুও মানুষের কাছে তুমি অনেক ভালো একটা মানুষ। আমি সব সময় দোয়া করতাম আমার জীবনে এমন একটা মানুষ আসুক যে কিনা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। কিন্তু আমি তোমার এই কথাগুলো শোনার পরে সত্যি অবাক হয়ে গেছি। তার কারণ হলো যে দেশের মানুষের উপকারের জন্য এত কিছু করতে পারেন, আর সেই মানুষটা যদি কাউকে ভালোবাসে তাকে কতটা ভালোবাসবেন আর তাকে কতটা যত্নে রাখবে সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমি তোমাকে সত্যি আগে যেমন ভালোবাসতাম এখনও ঠিক তেমনই তোমাকে ভালোবাসি, ভবিষ্যতে তোমাকে ভালোবেসে যাব। তোমার সবগুলো কাজের মধ্যে আমার সাপোর্ট থাকবে, তবে আমার বিশ্বাস তুমি কখনো খারাপ কাজ করবে না। এখনো পর্যন্ত যেহেতু খারাপ কাজ করোনি, ভবিষ্যতেও তুমি খারাপ কাজ করবে না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমার টাকা পয়সা নাম খ্যাতি এসবের অন্য কিছু চাই না। তুমি যদি আমাকে রাস্তায় নিয়ে রাখো তাহলেও আমার কোনো আপত্তি নেই। আমি তোমার সঙ্গে রাস্তায় থাকতেও রাজি আছি। টাকা পয়সার অহংকার এইসবের কোনো আমার প্রতি লোভ নেই, কারণ আমি তো ছোটবেলায় থেকে এইভাবেই মানুষ হয়েছি। আমার বাবার টাকা পয়সা ছিল, কিন্তু আমার মা আমাকে ওইভাবে বড় করেনি। আমার মা সব কিছু বুঝেই আমাকে অল্প অল্প করে দিত যাতে আমি অহংকারী না হয়ে যায়। তুমি তো সব দেখতেই পারছো। এটা ঠিক যে আমি একটু চঞ্চল প্রকৃতির, তবে সেটা সবার সঙ্গে নয়, কিন্তু তোমার সঙ্গেই করি। জানো নুসরাত, আমার মা বাবাকে আমি ছোটোবেলায় কখনোই দেখিনি। অনেকের কাছে শুনতাম আমি নাকি জারজ সন্তান। এগুলো শুনে অনেক মনে কষ্ট পেতাম, মনে করতাম আমি আমার নিজেকে শেষ করে দিই। ছোটোবেলায় আমি পথেঘাটে মানুষ হয়েছি, কত কষ্ট করে মানুষ হয়েছি সেটা আমি নিজে একমাত্র জানি। এতিমখানায় থাকার পর যখন 18 বছর পূর্ণ হয় তখন ওরা আমাকে এতিমখানা থেকে বলে নিজে কিছু করে খাওয়ার জন্য, আর তখন থেকে শুরু হয় জীবন যুদ্ধ। এরকম অস্থিতিশীল পরিবেশ, মানুষজন কষ্ট পাচ্ছি, এগুলো দেখে ছোটোবেলা থেকে থাকতে পারতাম না। আর মানুষের উপকার করতে গিয়ে কখন যে মাফিয়া হয়ে গেছি বুঝতেই পারিনি। ভাগ্য ভালো ছিল, পড়াশোনাটা করেছি, সেই জন্য আরও বেশি খুব তাড়াতাড়ি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এখন আমার মোট 7টি দেশে কোম্পানি রয়েছে, বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি রয়েছে। আমার প্রতি মাসে কত টাকা আসে আর কত টাকা ব্যয় হয় সেগুলো হিসাব আমি ঠিকমতো রাখতে পারি না, সময় নেই। ভার্সিটিতে এসেছি একটা মিশনে, মিশন প্রায় কমপ্লিট, কিন্তু এখন এসেছে তোমাকে দেখার জন্য। নুসরাত তখন আর কোনো কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও নুসরাতকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আসলে এই পৃথিবীতে আপন বলতে এখন নুসরাত ছাড়া আমার কেউ নেই। আর কিছুক্ষণ নুসরাতকে সময় দিয়ে আমরা দুজন ঘোরাফেরা করে একটা রেস্টুরেন্টে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। রেস্টুরেন্টে খুব মজা করে খাওয়া হলো, কারণ নুসরাত আমাকে মন খারাপ করে থাকতে দেয়নি। মেয়েটা একটু যন্ত্র প্রকৃতির, তবে
এটা ঠিক যে ও শুধুমাত্র আমার সঙ্গে এরকম চঞ্চলতা করে, অন্য কাউকে কোনো কিছু বুঝতেও দেয় না। সেটা নুসরাতকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। একা একাই বক বক করছে, তাকে নিয়ে রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছি। তার নাকি অনেক ইচ্ছে আমার সঙ্গে রিক্সায় একসাথে ঘুরবে, তাই গাড়ি আগেই পাঠিয়ে দিয়েছি রাফিকে দিয়ে। রিক্সা দিয়ে যাওয়ার সময় আমি তাকে বললাম, আচ্ছা এখন যে আমি তোমার সঙ্গে রিক্সায় করে যাচ্ছি, ধরো সামনে থেকে কেউ একজন দাঁড়ালো আর আমাকে গুলি করে দিল, তখন তুমি কি আমার জন্য কান্না করবে? দেখো, এসব কিন্তু আমার মোটেও ভালো লাগে না। এরকম ফাজলামো কিন্তু আমার সঙ্গে কখনো করবে না। যদি এসব বলো তাহলে কিন্তু আমি এখনই এখান থেকে লাফ দিব। ঠিক আছে, কখনোই বলবো না, কিন্তু এমনটা তো হতেও পারে, কারণ আমার তো চারিদিকে অনেক শত্রু রয়েছে। যদিও আমাকে এখন তেমন একটা কেউ চেনে না, কিন্তু চিনতে কতক্ষণ। এরকম বাজে কথা কখনো তুমি মুখে আনবে না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ভালো একটা মুড ছিল, তুমি পুরোই মুডটাকে নষ্ট করে দিলে। যাও, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, এই যে কানে ধরলাম, আর কখনোই তোমার সঙ্গে এরকম ফাজলামি করব না। এবার খুশি? আর এবার বলো, তুমি এত কথা বলতে পারো কিভাবে? তোমার কথা শুনতে শুনতে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। জানি না বিয়ের পর তুমি আমার অবস্থা কী করবে। বিয়ের পর তো তোমাকে আরো বেশি জ্বালাবো। আর একটা কথা, তুমি আমাকে কথা দিবে যে তুমি সব কিছু শেষ করার পর, তোমার মিশন কমপ্লিট করার পর এইসবের কিছু ছেড়ে দিবে। তুমি একটা সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকবে। হ্যাঁ, মানুষের কল্যাণে কাজ করবে, কিন্তু এসব মাফিয়া ভাবে নয়। এই যে তোমার মাথা ছুঁয়ে আমি কসম খেলাম, আমি আমার মিশন কমপ্লিট করার পর এসব কিছু ছেড়ে দেব। আমি আমার কোম্পানিগুলোকে সময় দেব এবং মানুষের কল্যাণে কাজ করব। এসব কিছু ছেড়ে দেব, সত্যি বলছি। আর তখন তো এসব করব না, কারণ তখন তো আমার রাতের বেলা অন্য মিশনে যেতে হবে তোমার সঙ্গে। তাই নাকি? এত শখ মিশনে যাবার? এই মিশনে যেতে হলে অনেক দিন ওয়েট করতে হবে। তাছাড়া কিন্তু এই মিশনে যেতে পারবে না, কারণ এই মিশনটা অনেক দামি একটা মিশন, এত সহজে তো পাওয়া যাবে না। নুসরাতের সঙ্গে কথা বলতে বলতে নুসরাতের বাসার সামনে চলে আসলাম। তারপর তার বাসার সামনে নামিয়ে দিয়ে নুসরাত চলে গেল আমাকে বিদায় দিয়ে। আর এদিকে আমিও রিক্সা নিয়ে আমার বাসার সামনে চলে আসলাম। তারপর এইভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে নিলাম, উদ্দেশ্য এমপির বাসার সামনে যাব। তখন আমার নাম্বারে একটা কল আসলো। আমি কলটা রিসিভ করলাম। কলটা রিসিভ করার পর ওপাশ থেকে আমাকে মিশু বলতে লাগলো, সাহারিয়ার সর্বনাশ হয়ে গেছে, সব কিছু ওরা জেনে ফেলেছে তোমার ব্যাপারে। আমাকে ওরা মেরে ফেলতে চাইছে। প্লিজ তুমি আমাকে বাঁচাও। আমি এখন এমপির বাসায় আছি, আর ওদের ওখানে ওদের বস এসে গেছে, সাদ্দাম। এই শালি, তোর কাছে আবার ফোন আসলো কোথা থেকে? ভাই, মিশুর কাছে ফোন পাওয়া গেছে। তুই আবার কাকে ফোন করে জানাচ্ছিস? ও শাহরিয়ারকে, দে ফোন দে। আমি এই পাশ থেকে বুঝতে পারলাম ফিরোজ মিশুর কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে গেছে। তারপর আমিও রাফিকে কল দিলাম। রাফিকে কল দেওয়ার পর আমি রাফিকে বলতে লাগলাম, রাফি, আমার যত লোক আছে 10 মিনিটের মধ্যে সকল লোককে এমপির বাসার চারপাশে ঘিরে ফেলতে বল, আর কাউকে যেন বাদ না রাখে, সবাইকে যেন মেরে ফেলে। ওরা এখন এমপির বাসায় আছে। আমি কলটা কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর আমি তাড়াতাড়ি করে এমপির বাসার সামনে আসলাম। এমপির বাসার সামনে এসে আমি ছাদের মধ্যে কাউকে দেখতে পারলাম। বুঝতে পারলাম যে এখানে এমপি আছে, ঠিক আছে, কিন্তু এখানে সাদ্দাম নেই, এটা 100% শিওর। কারণ সাদ্দাম কখনোই এমপির বাসার ভিতরে গিয়ে ছাদে এভাবে ঘোরাফেরা করবে না, এটা নকল সাদ্দাম। এখন ওই জঙ্গলে পুরনো বাড়িতে আছে ওসির সঙ্গে। এখানে মিশুকে দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে আমি যেন এখানে আসি আর ওরা ওদিকে কাজ করতে পারে। ঠিক আছে, এই প্ল্যানটাই আমি কাজে লাগাবো। বস, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে করেছি। আমি মিশুকে দিয়ে সব স্বীকার করিয়েছি। শারিয়ার লোকজন নিয়ে আমার বাসাটা ঘিরে ফেলবে, আর ওদিকে আপনি আপনার কাজটা সেরে ফেলবেন। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তোকে আর কোনো কিছু করতে হবে না। আপাতত তুই এভাবে থাক, আর নিজেকে বাঁচিয়ে রাখার এখন আর কোনো প্রয়োজন নেই। তাকে মেরে ফেল, সে বেঁচে থাকলে আরও আমাদের অনেক ক্ষতি হবে। এমনিতেই অনেক ক্ষতি হয়ে গেছে তার জন্য। আমি তাড়াতাড়ি করে আমার গাড়িটা নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর দীর্ঘ 20 মিনিটের মধ্যেই আমি সেখানে এসে পৌঁছে গেলাম। আর তখনই রাফি আমাকে কল দিল। রাফি আমাকে কল দেওয়ার পর বলতে লাগলো, ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি এদিকে এমপিকে ধরে ফেলেছি।
কিন্তু ভাই আসল কথা হলো এমপির সাথে অন্য কোনো লোকজন নেই, কোনো কিছু বুঝতে পারছি না আমি। এমপিকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। কোনো প্রশ্ন না করে এমপিকে সোজা শেষ করে ফেল, আর এমনভাবে শেষ করবি যেন কোনো প্রমাণ না থাকে। যাদের নিয়ে যাওয়ার পরে ছাদ থেকে ফেলে দিবি, আর কোনো কথা নেই, এমনিতে নিচে পড়ে মারা যাবে। আর এমপির সঙ্গে যারা আছে সবাইকে মেরে ফেলবি, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। হঠাৎ করে চারিদিক থেকে কয়েকজন এসে আমাকে ঘিরে ফেললো, আর ঘিরে ফেলার পর আমি ওদেরকে কোনো কিছু করলাম না, নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। আমার ভিতরে যাওয়া লাগবে, সেই জন্য ওরা আমাকে নিয়ে ভিতরে চলে আসলো। ভেতরে আসার পর দেখতে পারলাম ওসি, মেহেদি এবং আরও একটা হুডি পরা লোক বসে আছে। তখন আমাকে মেহেদি বলতে লাগলো, তুই এত বড় খেলোয়াড় সেটা তো আমি জানতাম না। তুই যে শেষ শিক্ষক হিসাবে আমার ভার্সিটিতে প্রবেশ করে আমার এত বড় ক্ষতি করবি বুঝতেই পারলাম না। আমি তো ভেবেছিলাম সবাই মিলে এইখানে যাবে, কিন্তু এইখানে আমরা আসি এটা তুই চিন্তা করলি কি করে? নাকি কেউ তোকে বলে দিয়েছে? তোর কি মনে হয় আমি গাধা না ঘোড়া যে তোরা যেটা বলবি আর যে প্ল্যান করবি সেই প্ল্যান মতো আমি কাজ করব? যদি আমার মাথার মধ্যে কোনো কিছু না থাকতো তাহলে কি আর এত বছর থাকতে পারতাম? যাই করেছে, কিন্তু এখন আর তোর কাছে কোনো সময় নেই। তোকে আমরা মেরে ফেলে আমরা এতদিনের স্বপ্ন পূরণ করব। তোদের সবাইকে যদি আমি এখন পুড়িয়ে না মেরেছি তাহলে আমার নাম শাহরিয়ার না। মানুষকে পুরো প্রতিষ্ঠা করে দিয়েছিস, মানুষ এখন তোদেরকে ঘৃণা করে। আর যে স্বপ্ন তোরা দেখছিস সবাই মিলে কোম্পানি তোদের নামে লিখে নিবি আর বাংলাদেশে রাজত্ব করবি, এই স্বপ্ন তোদের কোনোদিন পূরণ হবে না যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি। এই স্বপ্ন আমার খুব তাড়াতাড়ি পূরণ হবে। তুই জানিস না আমাদের বড় ভাইয়ের ব্যাপারে আমাদের বস কি করতে পারে, তার কতটুকু ক্ষমতা তোর কোনো আইডিয়াই নেই। এই শুয়ারের বাচ্চা, তোকে আমি অনেক কথা বলেছিলাম যে তুই আমাদের সঙ্গে এসে কাজ কর, আমার সঙ্গে জয়েন কর। তোকে আমি পুরো অর্ধেকটা কোম্পানির ভাগ দিয়ে দেব। আমার আর তুই আমাকে বাংলাদেশ দিয়ে দিবি? আচ্ছা, একটা কথা আমার খুবই জানার ইচ্ছে ছিল। তুই তো বাংলাদেশি, বাঙালি, বাংলা মায়ের সন্তান, তবুও তুই কেন বাংলাদেশের ক্ষতি করতে চাইছিস? কি লাভ আছে তাতে? বাংলাদেশের মানুষের ক্ষতি করে আর মেয়েদেরকে দিয়ে যে এসব ব্যবসা করাচ্ছিস, ওরাও তো কারো না কারো আপনজন। আমি শুধুমাত্র দেখাতে চেয়েছিলাম যে একটা মানুষ কি করতে পারে, চাইলে বড় দেশটাকে নাড়িয়ে দিতে পারে, আর সেটা আমি করেছি। আমার মেধা দিয়ে আমি পুরো আন্ডারওয়ার্ল্ড দখল করতে চেয়েছিলাম, কিন্তু তোর জন্য সেটা সম্ভব হলো না। আমি সবাইকে মারতে শুরু করলাম, আর সবাইকে মারার সময় হঠাৎ করেই সাদ্দাম নুসরাতের দিকে পিস্তল দেখালো। আমি নুসরাতকে দেখে মারামারি বন্ধ করে ফেললাম। নুসরাতকে আমি বললাম, নুসরাত, তুমি কোনো ভয় পেও না, ওরা তোমার কোনো কিছু করতে পারবে না। ওদেরকে আমি আমার নিজের হাতে মারবো। ওরা সবসময় মানুষের ক্ষতি করে আসছে, আমার অনেক ক্ষতি করেছে। আমার একটা বোন ছিল, ছোট্ট বোন, ওরা একা পেয়ে আমার বোনটাকে বড় পিশাচের মতো ছিঁড়ে খেয়েছি। তোমাকে এটা বলিনি। তুমি ওকে ছেড়ে দেবে না, ওকে এমনভাবে মারবে যেন ইতিহাসের দৃষ্টান্ত হয়ে থাকে, আর কখনো যেন কেউ বাংলাদেশের দিকে ফিরে না তাকায়। তোরা নুসরতকে তুলে নিয়ে অনেক বেশি ভুল করেছিস, এটার জন্য আরও বেশি মাসুল দিতে হবে তোদেরকে। আর তখনই হঠাৎ করে পেছন থেকে রাফি সাদ্দামের মাথায় গুলি করলো, আর সে সময় নুসরাত ধরে আমার কাছে চলে আসলো। আমি নুসরাতকে নিরাপদ জায়গায় রেখে চারিদিক থেকে গুলি করতে বললাম, আর ওরা আমার কথায় চারিদিক থেকে গুলি করতে লাগলো। আর এদিকে প্রায় 20 মিনিটের মতো গোলাগুলি হওয়ার পর দেখতে পারলাম ওদের সকল লোক আমার হাতে মারা গেছে, আর মেহেদি আমার কলিতেই মারা গেছে। আসার সময় দেখলাম মিশু ওসির দিকে পিস্তল ত্যাগ করে আছে। মিশু বলতে লাগলো, আমি ভেবেছিলাম আমি মরে যাব, কিন্তু এই রাতে আমাকে যেখান থেকে বাঁচিয়ে এনেছে শাহরিয়ার, যদি রাফিকেও ওখানে না পাঠাতে তাহলে আমি মৃত লাশ থাকতাম। এতক্ষণে আমি যখন বেঁচে গেছি তোকে আর বাঁচতে দেব না। এই বলে মিশু ওসি সাহেবকে গুলি করে দিল। আর ওসিকে গুলি করে দেওয়ার পর এদিকে আমি সাদ্দামের বুকে পাড়া দিয়ে তার মুখে পিস্তল ঢুকিয়ে পরপর একটা গুলি করে দিলাম। আর তখনই নুসরাত এসে আমাকে শক্ত করে জড়ি ধরল। নুসরাত এসে আমাকে জড়ি ধরে কান্না করতে লাগলো। আমার হাত কেটে গেছে মারামারির সময়, আমার হাতের মধ্যে বেঁধে দিল। আমি যখন বললাম আজকে থেকে বাংলাদেশ শত্রুমুক্ত হলো, এটা একটা যুদ্ধের মতো ছিল। যে যুদ্ধে ছিলাম আমি একা, তবে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল আমার এই পাশের লোকজন। এরা সবাই আমাকে বেশি ভালোবাসে।
আমার পাশে দেখেছে, আর কোনো দুঃখ নেই আমার। তারপর নুসরাতকে নিয়ে সরাসরি চলে আসলাম বাসায়। বাসায় আসার পর ধুমধাম করে পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়ে যায়। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। রাফি তখন আমাকে ওইখান থেকে বলতে লাগলো, ভাই এবার তো আপনার একটা ব্যবস্থা হয়ে গেল, কিন্তু আমরা তো এখনও কোনো কিছু করতে পারলাম না। ভাই বাসর রাতে কিন্তু বিড়ালটা ভালোভাবে মারবেন, আর যদি মারতে না পারেন তাহলে আমাদেরকে বলতে পারবেন, আমরা আপনাকে সাহায্য করব। ওদের কথায় কোনো তোয়াক্কা না করে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর দেখতে পারলাম মানুষটা লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে বিছানার মাঝখানে বসে আছে। আমি গিয়ে ঘোমটা তুললাম। ঘোমটা তোলার পর সে তখন লজ্জামাখা কণ্ঠে আমার দিকে তাকালো, আর তাকানোর পর আমি তার দিকে তাকিয়ে আছি। আর কিছু সময় পর নুসরাত নিজেই বলতে লাগলো, কি ব্যাপার, এইভাবে আমাকে দেখছো কেন? মনে হয় আর কখনো আমাকে দেখোনি, এর প্রথমবার দেখছো আমাকে? এটা ঠিক যে আমি তোমাকে অনেকবার দেখেছি, কিন্তু এভাবে লাল শাড়িতে তো এবার প্রথম দেখলাম। আর আগে তো ছিলে প্রেমিকা, আমার ছাত্রী, কিন্তু এখন তো আমার বিয়ে করা বউ, তাই এখনকার মাথা তাই অনেক আলাদা। তাই নাকি? তা আপনি না বলেছিলেন ওই দিন রিকশায় আপনাকে একটা মিশনে দিতে চান, আমাকে নিতে না? সেই মিশনটা কবে শুরু করবেন? মনে হয় না আপনি দেরি করে ফেলছেন, রাত কিন্তু 2টা বেজে গেছে। কিন্তু মিশন কীভাবে শুরু করতে হয় সেটাই তো আমি জানি না। তুমি কি আমাকে বলে যাবে মিশন কীভাবে শুরু করতে হয়? আসলে আমি তো এখনও পিচ্ছি বাচ্চা, এসব আর কোনো কিছুই বুঝি না। তুমি তো এসবের মাঝে অনেক বেশি এক্সপার্ট। আর তুমি যেইভাবে বলছো মনে হচ্ছে আমি বিয়ের আগে তোমার সঙ্গে আরও অনেকটা দুষ্টু মিষ্টি করেছি। ভালো হয়ে যাও, ভালো হইতে টাকা লাগে না। আমি নুসরাতের কথায় হাসতে শুরু করলাম। তারপর ড্রেস চেঞ্জ করে আমি নুসরাতকে বললাম ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে আসার জন্য। আর সে আলমারি থেকে পিঙ্ক কালারের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর শাড়িটা পরে আমার বুকে এসে শুয়ে পড়লো। আমি তখন বললাম, এভাবে কিন্তু আমার সামনে ঘোরাফেরা করলে কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে পারবো না, তখন কিন্তু কোনো কিছু বলে কোনো লাভ হবে না আমাকে। কে বলেছে আপনাকে কন্ট্রোল করে রাখতে? এতদিন অনেক কন্ট্রোল করে রেখেছিলেন, সেটা ভালো কথা, কিন্তু এখন কন্ট্রোল করা রাখার কোনো প্রয়োজন নেই। আর আজকে আমি একটা জিনিস চাইবো তোমার কাছে। আমার একটা জীবন্ত পুতুল চাই, খুব তাড়াতাড়ি, এই পুরো বাড়িটার মধ্যে যেন খেলে বেড়ায়। সেটার জন্য যে অনেক কষ্ট করতে হবে, তুমি কি পারবে সে কষ্টগুলো করতে? তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার কোনো কষ্টই কষ্ট মনে হবে না। আর এটা তো প্রতিটা মেয়েরই কষ্ট করতে হয়। এবার কি মিশনে যাওয়া যায় মহারাজ? আমি নুসরাতের ঠোঁটজোড়া দখল করে নিলাম, আর সেও আমাকে রেসপন্স করতে লাগলো। আর এভাবে দুজনে মিলে হারিয়ে গেলাম এক অন্যান্য রাজ্যে। এইভাবে না হয় চলতে থাকবে আমাদের মিষ্টি ভালোবাসার গল্পগুলো। আর হ্যাঁ বন্ধুরা, এরকম নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।